আজ বিজয় দিবস। শহীদের রক্তের দামে কেনা আমার বাংলাদেশ। এ বাংলা কখনো মাথা নত করেনি, আজও করছে না। রক্তের দাগে অর্জিত বাংলাকে যারা দিয়ে গেছেন সেই সব শহীদদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম। প্রতি রাতের মতোই নাগরিক ফোরামের পক্ষ থেকে নাগরিক ভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ইকবাল হাসান তুহিন। আজ বিজয় দিবসে আপনাদের সামনে উপস্থাপিত করব এমন দুইজন ব্যক্তিকে যারা এই প্রজন্মের একজন, অন্যজন মুক্তিযুদ্ধের সেই বীর সেনানী। হ্যাঁ দর্শক, আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট আইনবিদ, বীর মুক্তিযোদ্ধা আফামা মহসিন আমার ডান পাশে রয়েছেন, এবং আমার বাম পাশে রয়েছেন সাফনা আক্তার, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজার এবং একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা এ প্রজন্মের। আমরা দুজন অতিথিকে স্টুডিওতে নিয়ে এসেছি আজ বিজয় দিবস উপলক্ষে। আমরা শুনবো তাদের কথা, আমরা শুনবো মুক্তিযুদ্ধের কথা, আমরা শুনবো এ প্রজন্মের পাওয়া না পাওয়ার অনেক অতৃপ্তির কথা। আমি প্রথমেই চলে যেতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধা আফামা মহসিন আপনার কাছে। আফামা মহসিন, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমরা যতদূর জেনেছি যে এই অঞ্চলে আপনার মুক্তিবাহিনী ছিল এবং তার সাথে আপনি যুদ্ধ করেছেন। আপনি যুদ্ধকালীন সময়ের কিছু ঘটনা যদি দর্শকদের বলেন। যুদ্ধকালীন সময় আমার দুটি পর্ব, একটি হচ্ছে একটা সুন্দরবনে কিছুক্ষণ থাকার পরে আমি চলে আসি সাবসেক্টর বাগেরহাটে। তো বাগেরহাটে এসে যে সময় যুদ্ধে অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে মুখ্যাইট, পানিপথ, তারপর ভাসান, দৈবকাঠি, তারপরে মাধবকাঠি, তারপর চিতলমারি, সন্তোষপুর, এই সমস্ত জায়গায়। এবং আমি দায়িত্বে ছিলাম, আমি প্লাটুন কমান্ডার ছিলাম। পরে আমি উইং কমান্ডার হিসেবে পদোন্নতি আমি পেয়েছিলাম। সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং সৈনিকদের সাথে থাকা এবং মুক্তিযুদ্ধের যে আসল মূল উদ্দেশ্যটা, এটাকে অভিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য অব্যাহত চেষ্টা আমার ছিল। কারণ আমি 1964 সাল থেকে নিউক্লিয়াসের সাথে সংশ্লিষ্ট থেকে একটি সশস্ত্র যুদ্ধ সম্পর্কে আমাদের একটি ধারণা ছিল। আমরা চেয়েছিলাম যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা আমাদের হতে হবে, বিকল্প কোনো পথ নাই। তার প্রেক্ষাপটে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। সেই মামলায় আমার চাচা, উনি আসামি ছিলেন, ক্যাপ্টেন তাজুল ইসলাম। সেই কারণের জন্য আমি এর সাথে দীর্ঘকাল যাবৎ সংশ্লিষ্ট ছিলাম। সুতরাং মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীনের জন্য আন্তরিকভাবে আমার প্রচেষ্টা ছিল এবং সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে পরে রাজনৈতিক দল করি, সেখানেও খুব একটি সুবিধাজনক অবস্থায় আমরা থাকতে পারিনি। তো আজকের আমরা যেটা দেখেছি এবং দেশ স্বাধীনের পর যেটা পেয়েছি সেটা হচ্ছে একটি ভূখণ্ড, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত। এই ছাড়া আমরা অন্য কিছু পেয়েছি বলে আমার মনে হয় না। আমরা যে সংবিধান পেয়েছিলাম সেই সংবিধানকে টুকরো টুকরো করে, তার যে ছিন্ন বিচ্ছিন্ন করে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনে খাটিয়েছেন, যার জন্য সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ভুলুণ্ঠিত করেছেন। আমরা দেখেছি যে স্বাধীনের পরেই এসে প্রথম যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি ছিলেন আমার সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, যিনি ছিলেন রাষ্ট্রদ্রোহিতার কারণে প্রথম বাংলাদেশের জন্য রাজবন্দী ছিলেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলার অভিযোগগুলো ছিল সেগুলোর প্রশাসন ছিল। তার সাথে আমাকেও সংশ্লিষ্ট করা ছিল। আমার সেক্টর কমান্ডার ক্যাপ্টেন তাজুল ইসলাম, তাকেও তার মধ্যে সংশ্লিষ্ট করা ছিল। পরে যেটা ট্রায়াল হলো তাতে দেখা গেলো যে সমস্ত অভিযোগগুলো এনেছিল সেগুলো ভুয়ো। সেখানে যে বিষয়টা ছিল সেটা আসলে মেজাজুল দেশ স্বাধীনের পরেই দেখলে আমরা দেখেছি, এবং আপনারা যারা ছিলেন, আপনারা এখানে যারা আছেন সবাই ছোট, তখন না দেখারই কথা। খুলনা শিপইয়ার্ড থেকে কিচেন জুটবুল, পিপল জুটবুলতে এখান থেকে মেশিনারি যখন নিয়ে যাচ্ছিল তখন আমরা বাধা দিচ্ছিলাম, তার মধ্যে আমিও সংশ্লিষ্ট ছিলাম। সেই বাধাটাই হচ্ছে আমাদের কাল এবং মেজাজুলের নেতৃত্বে সেটা করেছিলাম। সেই কারণে মেজর জলিলকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে আমি যার জন্য
31শে জানুয়ারি বাগেরহাটে পিসি কলেজ মাঠে আর্ম সারেন্ডার করেছিলাম। তার আগে আমি কখনো আর্ম সারেন্ডার করি নাই। সুতরাং সেক্ষেত্রে এসে আমরা দেখেছি যে একটা বৈষম্য এটা ভিতর থেকে আগের থেকেই ছিল, যেটা আমরা উপলব্ধি করেছিলাম এবং সেটা মেজর জলিলের নেতৃত্বে আমরা প্রতিবাদী হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এসে মেজর জলিলকে যে অ্যারেস্ট করার পরে আমাদের অনেককে অ্যারেস্ট করা হলো। লাকিলি আমি যেদিন আমাদেরকে অর্থাৎ সাবসেক্টরকে রেড করা হলো সেদিন আমি বাইরে অন্য একটি জায়গায় ছিলাম, একটা অনুষ্ঠানে। আমি পিসি কলেজের ছাত্র ছিলাম, সেই কারণে পিসি কলেজ ছাত্ররা আমাকে সম্বর্ধনা দিচ্ছিলেন, সেই কারণে আমি বেঁচে যাই, যার জন্য আমি আলাদা এসে এই করি। এবং এটা যখন আপনারা জানেন যে যারা মঞ্জুর, যিনি মেজর জিয়া হত্যার আসামি ছিলেন, তাকে কিল করা হয়েছে, তিনি আমার ব্রিগেড কমান্ডার ছিলেন। তার সাথে আমি যোগাযোগ করেছিলাম, তিনি আশ্বস্ত করছিলেন যে তো বিষয়টা ঠিক আছে, আমরা দেখতেছি কি করা যায়। তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি সেই যে অন্তর্বেদনা, সেই অন্তর্বেদনা এখন আমার মাঝে অব্যাহতি হচ্ছে যে আমরা যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, এই দেশের ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বৈষম্যহীন এবং একটি স্বাধীন দেশের তার জীবনযাপন স্বাধীন চেতনার মাধ্যমে সে এগিয়ে যেতে পারে, সেই ছিল, সেটাকে পদদলিত করছে। আজকের যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং অতীতে যারা ছিলেন তারা সেই দেশ স্বাধীনের পর থেকেই ছিলেন। আর একটি আমার অভিজ্ঞতার কথা বলি, আজকের যে ভোট ডাকাতির কলা হচ্ছে আজকের শুধু নয়, 73 সালে যে প্রথম যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মেজর জলিল 3টে সিটে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি 2টো সিটই জিতছিলেন, যার জন্য তার যে ব্যালট বাক্স সেইটা কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল হেলিকপ্টারে করে, যাকে ঠকানো হয়েছিল। তার এলাকার থেকে উজিরপুর থেকে জিতেছিলেন, তাকে ঠকানো হয়েছিল। এই ছিল তার চিত্র, অর্থাৎ 73 সাল থেকে। শুধু আজকের ভোট ডাকাতে যে আজকের হয়েছে নট দ্যাট, এবং 73 সাল থেকে হয়েছে, সেই ভোট ডাকাতে আজকে অব্যাহত রয়েছে। সুতরাং আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আজকের আমরা যেটা স্বাধীনতা যুদ্ধের কথা বলছি, স্বাধীনতা যুদ্ধে যেগুলো পাওয়ার যে অঙ্গীকার ছিল, যে কথা ছিল, আমরা যে শপথ করেছিলাম, আমাদের সাথে যে সমস্ত বন্ধুরা শহীদ হয়েছেন, যাদের মৃতদেহকে কত ধান ক্ষেতের পাশে অথবা আইলের পাশে যাদেরকে সমাহিত করেছি, যাদেরকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি, তাদের যে প্রত্যাশা আদৌ পূরণ হচ্ছে বলে আমার মনে হয় না। সুতরাং আমার প্রত্যাশা হচ্ছে যে এইটা আজকে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, অতীতেও এরা ক্ষমতায় ছিলেন, আমার কাছে সন্দেহ হচ্ছে তারা অতীতেও একই সংবিধানের উপর দাঁড়িয়ে তারা দেশ পরিচালনা করেছেন, কিন্তু তারা ব্যর্থতায় পরিচেছেন। আগে ভবিষ্যতে কি করবে আমি জানি না। এই প্রজন্মের কাছে আপনার প্রত্যাশা কিরকম? সেইখানে আমার প্রত্যাশা হচ্ছে আজকের আমাদের এই জনগণ, আমাদেরকে বুঝতে হবে, কারণ একটি হচ্ছে 71 সালের যুদ্ধ এবং সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ, আর একটি হচ্ছে 24শে জুলাই 4 আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এর একটি আরেকটি যে অপসংস্কৃতি বা অপকর্ম তারই একটি উত্তরসূরি হিসাবে এখানে যারা আছেন, যারা অংশগ্রহণ করেছে, আমি তার প্রতি সহানুভূতি প্রকাশ করছি, কারণ তা আন্তরিকভাবে ছিলেন। আমরা প্র্যাকটিক্যালি জনগণ একটা বিস্ফোরণের মধ্যে ছিলাম, শুধুমাত্র অপেক্ষা ছিল কখন একটি দেশলাই অগ্নিস্ফুলিকের উপর আঘাত করবে এবং জ্বলে উঠবে। যেমন আমরা দেখছি সুকান্তর যে কবিতা, সেই সুকান্তর কবিতায় দেশলাইয়ের যে কবিতা, সেখানে তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি দেশলাইয়ের একটি আঘাতের অপেক্ষায় তিনি ছিলেন, তেমনি একটি ঘটনা ঘটছে। সুতরাং এরাও যে চিন্তা ভাবনা করে যে প্রত্যাশা নিয়ে করেছিল, আমাদের অংশগ্রহণ ছিল, আমাদের সাপোর্ট ছিল মানসিকভাবে, সুতরাং সেইটাও মানে সেই আকাঙ্ক্ষাও পূরণ হয়নি। তো আমাদের প্রত্যাশা হচ্ছে 71 সালে জুলাই এবং 24শে জুলাই এবং আগস্টে যে আন্দোলন, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জনগণের সম্পৃক্ত হওয়া দরকার, এবং জনগণ যদি সম্পৃক্ত না হয় তাহলে আমরা অকৃতজ্ঞ হব সেই শহীদদের প্রতি, সেই অমরদের প্রতি, সেই শহীদ আত্মার প্রতি আমরা প্রতারণা করব, বিশ্বাসঘাতকতা করব, এটা আমি মনে করি। সুতরাং আমার প্রত্যাশা হচ্ছে সমগ্র জনগণ আজকে সেই স্বাধীনতা এবং আগস্টে যে আন্দোলন হয়েছে এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল রকম অপসংস্কৃতি, অন্যায়, দুর্নীতি এবং নীতিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে দাঁড়াতে হবে, যাতে অভিষ্টের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, যেটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। যদিও 14 বছর
54 বছর পূর্বের আকাঙ্ক্ষা ছিল, সেইটাকে সামনে এগিয়ে আমরা যাতে নিতে পারি, সেইটাই আমার প্রত্যাশা। আজকে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের প্রতি সেই অঙ্গীকার হওয়া উচিত। যদি না হয় তা আমি মনে করি আগামী দিনেও তারা জনগণের সাথে প্রতারণা করবেন, অথবা জনগণের সাথে যে অঙ্গীকার করছেন সেই অঙ্গীকারের বিরুদ্ধেই তারা দাঁড়াবেন বলে মনে করছি। সুতরাং তারা যাতে না দাঁড়ান সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলছি। তারা যেন অতীতের সেই শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি এবং আগস্টের যে যুদ্ধ হতো, যারা আগস্টে যারা আন্দোলন হতো, যারা হয়েছেন, শহীদ হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানান, যেন সেই আহ্বান রাখছি। ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা শুনছিলেন একজন মুক্তিযুদ্ধের কথা, তার অন্তর্বেদনার কথা। আপনারা শুনছিলেন অন্যায়, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে উচ্চারিত কণ্ঠ। আমরা সেই মুক্তিযুদ্ধের কথা শুনছিলাম, মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা শুনছিলাম। আমরা এই প্রজন্মের প্রতি তার উদাত্ত আহ্বানের কথা শুনছি। 2024 সালের 5ই আগস্টের পর যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন ঘটেছিল, সেই প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এ প্রজন্মের মানুষ হিসেবে সাফনা আক্তার কি চিন্তা করছেন, আমরা তার কাছে যাই। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর শ্রদ্ধাভরে স্মরণ করছি বিজয়ের মাসের, বিজয়ের দিনের আজকে সেই সব মুক্তিযোদ্ধাদের যারা আমাদের ছেড়ে গেছেন, এবং স্মরণ করছি সেই 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদেরকে। এছাড়া যারা মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের যে চেতনাকে জাগ্রত করে আজকে 54 বছর পার করার পরেও এখনও আকাঙ্ক্ষা ধরে রাখেন, সেই মানুষদের কাছেই যদি বলি, আজকে মুক্তিযুদ্ধকে আমরা লালন করি, আমরা ধারণ করি, একটা জীবনী শক্তিকে অর্জন করার জন্য যে প্রত্যাশা আমরা মুক্তিযুদ্ধ থেকে পেয়ে থাকি, একটা বাক স্বাধীনতা, আমার একটা দেশ, একটা মানচিত্র, একটা পতাকা আর সার্বভৌমত্ব, শুধু কি এইটুকুই না। আমি এই প্রজন্মের মানুষ হিসেবে যেটা মনে করি, 71 সালে যুদ্ধ হবার পর আবার কেন আমাদেরকে বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়? আমার এই প্রজন্মের মানুষ হিসেবে আমার প্রশ্ন, যেই চেতনা নিয়ে, যে মনোবল, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা সেদিন যুদ্ধ করেছিলেন নির্ভীকভাবে, সেই চেতনা, সেই চাহিদা কেন আজও অপূর্ণ থেকে যায়? আজকে আমরা কেন শুধুমাত্র মুক্তিযুদ্ধর পেছনের সেই গল্পগুলো বা সেই জীবনী শক্তিগুলোকে শুধু দেখতে পাই বা শুনতে পাই এবং সেখান থেকে রসদ নিতে পারি, কিন্তু আকাঙ্ক্ষা থেকে যায়, ইস কেন পূরণ হলো না? এই প্রজন্মের মানুষ হিসেবে এই প্রশ্নটা আমার এই মুক্তিযোদ্ধা স্যারের কাছে থাকবে। তাছাড়া বলতে চাই, এই খুলনা শহরে থেকে আমার একজন ইউথ উদ্যোক্তা হিসেবে যেটা আমরা দেখেছি, বর্তমান সময়ে কিন্তু সবথেকে বেশি দ্বিতীয় ঝুঁকিতে আছে এইডসে খুলনা, এবং তার ভেতরে 47%ই আছে যুব সমাজ। কেন এই অবক্ষয়? কি কারণে আসতে পারে? আমরা যেমন, আমার কাছে মনে হয়, একটি যে শিক্ষিত নারী যদি একটি শিক্ষিত পরিবার দিতে পারে, একটি শিক্ষিত মুক্তিযোদ্ধা কেন একটা শিক্ষিত মানে একটা যুদ্ধ পরবর্তী সময়ের যে পরিবারটা, সেই চেতনা কেন একটা সুন্দর বাংলাদেশের চেতনা কেন জাগ্রত করতে পারলো না? কেন একটা দেশকেই সেই দায়িত্ব নিতে হবে? কেন আমি পরিবার থেকে না? এই প্রশ্নটা যখন আমাদের 24-এর ভেতরে আসছিল, তখন কিন্তু এই 24-এর চেতনা প্রজন্ম কিন্তু আবার বাক স্বাধীনতার জন্য চেষ্টা করেছে, রাস্তায় নেমেছে। তো আমাদের কথাটা সত্যি বলতে এখানেই, যে নারীরা শুধু নারী বা পুরুষ, যুব সমাজ না, সবাই আমরা খুলনা শহরে এখন যে অবস্থানে আছে, সেই জায়গা থেকে দেখতে গেলে মুক্তিযুদ্ধের চেতনা আমরা এখনও খুলনার যে সেক্টর কমান্ডার হিসেবে যে জায়গাগুলোকে আমরা চিহ্নিত করি, নদী পার হয়ে আমাদেরকে শ্রদ্ধা দিতে যেতে হয় একজন যোদ্ধার কবরস্থানে, যে আমরা একটু শ্রদ্ধা জানাতে যাই, এখনও কিন্তু সেই জায়গায় আমরা একটা সহজ যাত্রা পথ পাইনি।
এখনও সেটা পার হতে যে পল্টনে আমরা আহত হই কেন? আমাদের প্রশ্নটা এই জায়গায় থাকে, যখন আমরা বর্তমান প্রজন্ম হয়ে যুদ্ধ করতে চাই বা আমরা সুন্দর একটা খুলনা করতে চাই, সুন্দর একটা দেশ গড়তে চাই, সে জায়গায় আমরা চাচ্ছি যে আমরা এখন হয়তো বাক স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই বাক স্বাধীনতার উপরেও কিন্তু হস্তক্ষেপ হচ্ছে, যেটা ৭১-এও হয়েছিল, এখনও হচ্ছে। আমাদের গলা চেপে ধরা হচ্ছে, কথা বলতে গেলে, আমাদের রাস্তায় বেরোতে গেলে বলা হচ্ছে যে এই কথাটা বলার আগে একবার ভেবে নাও, আবার ভেবে দেখো বলবে কি না। নারী হিসেবেও যদি বলি, এখনও কিন্তু বাল্যবিবাহের হার খুলনা শহরে বেশি। বাল্যবিবাহের জন্য কিন্তু মেয়েরা প্রথমে পরিবার থেকে চাচ্ছে, বিয়ে দিয়ে দিচ্ছে, 2 বছর পরে যে সেই পুরুষ আবার অন্য জায়গায় বিয়ে করে এই কিশোর বা কিশোরীকে ফেলে চলে যাচ্ছে। মানে এই ধরনের ধ্যান ধারণা এখনও কেন গোড়ামিতেই রয়ে গেছে, এই প্রশ্নটা এই প্রজন্মের প্রত্যেকটা যুব সমাজের। এখানে আরও একটা কথা যদি উল্লেখ করি যে দাম্ভিকতা বা মানে ক্ষমতার ব্যবহার করার জন্য গুটি কয়েক মানুষের পেছনে কেন কিশোর গ্যাং তৈরি হবে? কেন আজকে মনে হবে যে না, আমার খুলনা শহর শান্তির নগরী থেকে বেরিয়ে এসে এখন হিংস্র নগরীতে পরিণত হচ্ছে? একটা শিশু, একটা বাচ্চা যার হাতে কলম বা ভার্সিটির খাতা থাকার কথা, সে এখন চেষ্টা করছে একজন নেত্রী বা নেতার পেছনে দাঁড়িয়ে আমার প্রভাবটা, আমার গ্যাংটাকে খুলনা শহরে প্রতিষ্ঠিত করতে। তো মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই প্রজন্মের মানুষের কাছে, আপনাদের চেতনাগুলো আবার আমাদেরকে লালন করার জন্য হলেও বারবার উপস্থাপিত করেন, আমাদেরকে জানান। হয়তো আমরা দেখতে পারিনি, হয়তো আমরা শুনেছি, কিন্তু আপনাদের মুখে দাঁড়িয়ে সেই জ্বালাময়ী ভাষণগুলো হয়তো এখন আমাদের আবার দরকার, আপনাদের জায়গা থেকে দরকার। দর্শক, আপনারা শুনছিলেন এই প্রজন্মের তারুণ্যের কথা। আপনারা শুনছিলেন তারাও এখনো চায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে। জীবিত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সেই সমস্ত গল্প শুনতে চায় যা ইতিহাসের সঠিক কথা। মুক্তিযুদ্ধকে তারা এখনো লালন করেন, ধারণ করেন এই প্রজন্মের সন্তান হিসেবে। আচ্ছা সাফনা আক্তার, আপনি কি রকম খুলনা দেখতে চান, এটি যদি দর্শকদের বলেন। এই প্রজন্মের মানুষ হিসেবে খুলনাকে দেখতে চাই যে শান্তির নগরী ছিল, সেই শান্তির নগরীতে প্রথমত মানুষ যে বুক ভরে নিঃশ্বাস নিতে পারত, সেই বায়ু দূষণেও এখন খুলনা বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না। এত সুন্দর সুন্দরবন থাকা সত্ত্বেও কেন আমাদের এখানে বায়ু দূষণ? তাহলে নিশ্চয়ই আমরাই জানি না আমাদের পরিবেশটাকে কিভাবে রক্ষা করতে হবে। এই জানাটার ঘাটতি আছে, নগর পরিকল্পনায় ঘাটতি আছে। আমাদের এই জায়গা থেকে খুলনাকে দেখতে চাই একটা বাস্তবমুখী আইডিয়াল নগরী হিসেবে, যাতে সারা বাংলাদেশে না, পৃথিবীব্যাপী বলতে পারে এমন একটা অঞ্চল আছে যেখানে শুধু শিল্প না, মানুষ এবং পরিবেশ একাত্মতা স্বীকার করে এখানে শান্তিতে বসবাস করে এবং প্রত্যেকের সহযোগিতা, সহমর্মিতায় কথা বলে এবং সহযোগিতার সাথে হাতে হাত ধরে কাজ করে। কেন এখন সামনে যারা আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন, বা হচ্ছে খুব রিসেন্টলি আমাদের হচ্ছে নির্বাচন আছেন, যারা নির্বাচিত হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন, তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে একটা পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলুন, যে নগরীটাকে আমরা পেছনে ফেলে একসময় অহংকারে করতে পারতাম, সেই নগরীকে কেন আজকে বিভীষিকাময় মনে হয়? আপনার কি মনে হয় যে আপনার সামনে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উপস্থিত, আপনার কি মনে হয় আজকে এই বিজয়ের দিনে যে তার মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব যদি খুলনায় পাওয়া যায়, তাহলে খুলনা একটি সুন্দর আনন্দময় নগরী হিসেবে খুলনার জনগণ পেতে পারেন? অবশ্যই এটা আমার মনে হয়। কেন মনে হয়? কারণ যারা ৭১-এর সময় ওই দিনগুলোকে নিজের চোখের সামনে দেখে যে চেতনা এবং হচ্ছে অহংকার বলেন আর হচ্ছে মানে নীতি নির্ধারণ যে জায়গাগুলো ছিল যে আমরা এটা পেতে চাই বাংলাদেশের কাছে, সেই জায়গাটা এখন আর স্পষ্ট নেই। তাই সেই পুরনো মানুষগুলোই যদি এখন সামনে এসে দাঁড়ান, আমরা এটা চেয়েছিলাম, আমরা এটা পেতে চাই, বা আমরা এইটাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, আমাদের সামনে এই পুরনো জিনিসগুলো যখন আবার জ্বালাময়ীভাবে উপস্থাপন হবে বা উনি সেটাকে ধারণ করে আমাদের মধ্যে দিতে পারবেন,
তখন একটা সুন্দর নগরী গড়ে তোলা খুব সহজ হবে। আপনাদের প্রত্যাশাগুলো পূরণ হোক, আপনাদের ভাবনাগুলোকে আরো জোরালো করে, আরো বেশি করে মানুষের ভিতরে গ্রথিত হোক, এই প্রত্যাশা সবসময় থাকবে। আমি চলে যেতে চাই মুক্তিযোদ্ধা আফামা মহসিনের কাছে আবারও। মহসিন সাহেব, আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন, একটি চিন্তা চেতনা নিয়ে আপনার দেশকে স্বাধীন করবার চেষ্টা করেছেন, জীবন বাজি রেখে করেছেন, এবং মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনতার পরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনি আজ এ পর্যায়ে এসেছেন। আপনি বলছিলেন মেজর এম এ জলিলের কথা, আপনি বলছিলেন রাষ্ট্রদ্রোহী মামলার কথা আপনার বিরুদ্ধে। এই যে দুঃসহ একটি জীবন চলে গিয়েছে আপনার স্বাধীনতার পরে, এটিকে কি আপনি কখনো চিন্তার ভিতরে এনেছিলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দেশ স্বাধীন করেছি, দেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেবার জন্য আমি জীবন বাজি রেখেছিলাম, সেই দেশ, সেই রাষ্ট্র, সেই মানুষগুলোই আপনাকে দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী মামলা ঝুলিয়ে দেবে, এটিকে কখনো প্রত্যাশা করেছিলেন? এটা ছিল একটি আন্তর্জাতিক চক্রান্ত, এটা দেশীয় এবং বিদেশীয় চক্রান্ত ছিল। তো আমরা এই চক্রান্তের বিরুদ্ধেই আন্দোলন করেছিলাম, চক্রান্তের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ করেছিলাম। কারণ তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল। পশ্চিম পাকিস্তান চক্রান্ত করে আমাদেরকে নিষ্পেষিত করছিল, নির্যাতিত করেছিল, আমাদেরকে ডিপ্রাইভ করেছিল, এবং অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গু করার তাদের যে পরিকল্পনা ছিল, তারা প্রতিহত করার জন্যই আমরা প্রথমে সশস্ত্র আন্দোলনের মধ্যেই দেশ স্বাধীন চেয়েছিলাম। এটা আমি বলেছি নিউক্লিয়াসের মাধ্যমে 1964 সালে, তখন আমি ছাত্র পিসি কলেজে পড়াশুনো করি। সেইখান থেকে সে দীর্ঘ প্রায় 10টি বছর পরে একটি রূপান্তরিত হয়। তার পূর্বে হলো আগরতলার ষড়যন্ত্র মামলা, যে আগরতলার ষড়যন্ত্র মামলার রূপকার ছিলেন কমান্ডার মোয়াজ্জেম সাহেব, সশস্ত্র বাহিনীর নেতা ছিলেন। তিনি মৌরিপুটে এইটা শুরু করেছিলেন, করাচি মৌরিপুটে। সেইখান থেকে আস্তে 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 এটা পরবর্তী সময় 67-এ এইটা প্রকাশ হয়। 68-এ সে এটা আগরতলা ষড়যন্ত্রের রূপ লাভ করে, সবাই অ্যারেস্ট হয়ে যান, এবং শেখ মুজিবকে 1 নম্বর আসামি করা হয়, এবং সেটা রাজনৈতিক কারণের জন্য। তার ট্রায়াল হয়, ট্রায়ালে হেরে যান। তো ট্রায়ালের আগে আমাদের একজন, এই পর্যন্ত নামটা মনে আসছে না, ওনাকে হত্যা করা হয়েছিল যে ক্যান্টনমেন্টের মধ্যে। তারপরে স্ফুলিঙ্গের মতো আন্দোলনটা হয়ে যায়, পরে সরকার বাধ্য হয় এদেরকে ছেড়ে দিতে। এরপরে পর্যায়ক্রমে আমরা আন্দোলনের সামনে এগিয়ে যাই, এবং এই এগিয়ে যাওয়ার মধ্যে সবাই যদি আশ্চর্যজনক বিষয়, তখন ছাত্র, শিক্ষক, কৃষক, দিনমজুর এবং শ্রমিক এরা সবাই অংশগ্রহণ করছিল, এবং সবার একটি দাবি ছিল যে আমরা ডিপ্রাইভ হচ্ছি, তার থেকে আমরা বের হয়ে এসে স্বাধীন একটি সুন্দর দেশ, যেখানে নিরপেক্ষতা থাকবে, সেখানে আমরা সকল রকম সুবিধা ভোগ করব। দুঃখজনক বিষয় হলো, তখন 7 কোটি মানুষের জন্য একটি বিষয়, 7 কোটি মানুষের জন্য 77টি পাটকল ছিল বাংলাদেশে। পূর্ব পাকিস্তানে 77টি পাটকল ছিল। সেই পাটকলগুলো এক এক করে বন্ধ হয়ে গেল। কখন? যখন সংখ্যা বেড়ে গেল 10 কোটি, 12 কোটি, 14 কোটি, 18 কোটি পর্যন্ত। যখন 18 কোটি 19 কোটি লোক হইল, তখন 18 সালে 1 জুলাই শেখ হাসিনা বিনা নোটিশে মিলগুলো সব বন্ধ করে দিল। এরপরে কটন মিল বন্ধ হলো, এর আগে কটন মিল বন্ধ হলো, ম্যাস কোম্পানি বলে দাদা মশলে স্টিল মিল বন্ধ হয়ে গেল। ভাগ্যক্রমে শিপইয়ার্ডটা সরকার নিয়েছিল, সেই কারণে বেঁচে আছে। সুতরাং এইটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? তা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তাদের অনেকের মধ্যে সংশ্লিষ্ট ছিলেন, যারা যে সমস্ত মুক্তিযুদ্ধ দল হিসেবে তাদের দায়িত্ব পালন করছিলেন, তারাও এর মধ্যে অংশগ্রহণ ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু একটা দেশকে পঙ্গু করার জন্য এই মিলগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং তারা অনেকেই আবার চাচ্ছে যে আগামী যে নির্বাচন চায়, সেই নির্বাচন উত্তীর্ণ হবে এবং তারা দেশ শাসন করবে, তারা নাকি সেই মিলগুলো চালাবে। আমি বলতে চাই যে 18 তারিখে যে মিলগুলো বন্ধ হয়ে গেলো, হওয়ার পরে নাগরিক সমাজই প্রথমেই আমি এর মধ্যে বিবৃতি দেই, এবং এর সাথে কুদরতকে এর সাথে অংশগ্রহণ করি। কমিউনিস্ট পার্টি পরে এর সাথে আমার সাথে অংশগ্রহণ করে, আমরা বিভিন্ন আন্দোলন করছি। এর থেকে সরকার বা অন্যদের সাথে কোনো সহযোগিতা আমরা পাইনি, এমনকি শ্রমিকরা সব টাকাও পায়নি। দীর্ঘকাল আন্দোলন করার পরে সেই আন্দোলন পর্যবসিত হয়েছে।
সুতরাং আমার প্রশ্ন হলো যে আজকে যে বিষয়গুলো সামনে ওনারা আনতে চাচ্ছেন, যেগুলো বলতে চাচ্ছেন, সেইগুলো তো অতীতের ঘটনা। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাটা হলো যখন ৭৭টি মিল ৭ কোটি লোকের জন্য ছিল, তাহলে ১৮ কোটি লোক বা ৩৭৭ গুণ সেখানে আসা উচিত। এইটা হচ্ছে মিল হওয়া উচিত ছিল, কিন্তু এটা না হওয়ার কারণে তাহলে জনগণ কীভাবে ডিপ্রাইভ হলো। আজকে জনগণ যেভাবে বেঁচে আছে, যাওয়ার কোনো জায়গা নেই, পিঠ তাদের ঠেকে গেছে, সেই কারণের জন্য আজকে তারা বেঁচে আছে কোনো রকম। আমরা যদি অর্থনৈতিকভাবে দেখতে যাই তাহলে তারা প্র্যাকটিক্যালি নিঃস্ব। আমাদের দেশে কত সংখ্যক লোক বেকার এবং কত সংখ্যক কর্মহীন, কত রকম মানে অসহায় জীবনযাপন করছে, এই হিসাবটাও সরকারের কাছে আছে বলে আমার মনে হয় না। সুতরাং আমার স্পষ্ট কথা হচ্ছে, যেমন খুলনার কথাই আমি বলি, খুলনা অতীতে আরও ডেভেলপমেন্ট হতে হতো। আমি 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 বলতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয় আন্দোলন, মেডিকেল কলেজের আন্দোলন, শিল্পকলার আন্দোলন, তারপর রূপসা ব্রিজের আন্দোলন, এইটা সবগুলোর সাথে আমি অংশগ্রহণ করেছিলাম। খুলনা আন্দোলনের আমি একজন অন্যতম কোঅর্ডিনেটর, আচ্ছা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, ফেরদৌস সাহেব যার কনভেনার ছিলেন। তো সেই আন্দোলন করে একনিষ্ঠভাবে আমরা করতে পেরেছিলাম বলে অনেক অবিশ্ব লক্ষ্যে আমরা পৌঁছেছিলাম। আজকের আন্দোলন বিভিন্ন ফোরামে নাগরিক সমাজ অমুক সমুক ইত্যাদি হওয়ার কারণে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ আমরা নাগরিক একটা জায়গায় নই। সুতরাং আমার এখান থেকে আহ্বান হচ্ছে, নাগরিকদের একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কারণের জন্য আমাদের সিঙ্গাপুরে যদি আমরা তাকাই, থাইল্যান্ডে যদি আমরা তাকাই, ভিয়েতনামে যদি তাকাই, 68, 64, 66-এ ভিয়েতনামকে তামা করে দিয়েছে আমেরিকা। সেই ভিয়েতনাম থেকে অনেক জিনিস পণ্য আমাদের দেশে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, অথচ বাংলাদেশ 54 বছরে এখনও শিশু। সুতরাং আমরা কি বলতে চাই, আমাদের দায়বদ্ধতা কম, আমাদের জবাবদিহিতা নাই, আমরা দুর্নীতিবাজ। আমরা দুর্নীতিবাজের পক্ষে কাজ করি। যারা প্রশাসনের জন্য আছে, সরকারের টাকা খাচ্ছেন, সরকারের ট্যাক্সের উপর তার জীবনযাপন করছে, তারা জানেন না যে এই টাকাটা কোথার থেকে আসে, তাদের টাকা হালাল আছে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং এক্ষেত্রে আমি স্পষ্ট বলতে চাই, এই সমস্ত লোকগুলো যারা এই জনগণের টাকা খেয়ে জনগণের শাসন করেন, অথচ জনগণের জন্য কোনো ভাবনা তাদের নেই, জনগণের জন্য কিছু করার চিন্তা ভাবনা নাই। কারণ এই হচ্ছে, আজকের কেডিএতে যারা আছেন, যে প্রশাসনে যারা আছেন এবং বিভাগীয় কমিশনার যারা আছেন, পুলিশ কমিশনার আছেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে আমার মনে হয় না। আজকের আমার খুলনা শহর নারকীয় হিসেবে হচ্ছে, প্রায় হত্যাযজ্ঞ হচ্ছে। কেন হত্যাযজ্ঞ? পুলিশ কি কাজ করতেছে? আমি বলতে চাই, প্রশাসন কি করছেন? রাস্তার পার থেকে হাঁটা যায় না, যানজট হচ্ছে। আমি বলতে চাই, বিল্ডিং কোড ঠিকমতো নিয়মিত পালন না করি, এখানে বিল্ডিং একটা কোনটা উঁচু হচ্ছে নিচু হচ্ছে, এটা তো হতে পারে না। ওখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল না কে থাকেন আমি জানি না, এই সমস্ত সম্পর্কে আমি আজকে শুধু বলি না, আমি অতীতেও বলেছি, যারা দায়িত্ব পালন করে এইটা হয় না। কারণ দেয়ার ইজ এ বিল্ডিং কোড, দেয়ার ইজ এ প্রশাসন, যেখানে জবাবদিহিত থাকার কথা, সেই জবাবদিহি না থাকার কারণেই আজকের এই ভুলণ্ডিত হচ্ছে। আমরা সেই আরও স্পষ্ট করে বলতে যাই, যারা জনগণের সরকারের জনগণের অর্থে যারা বেতন পাচ্ছেন, জীবনযাপন করছেন এবং সুসজ্জিত জীবনযাপন করছে, বিলাসবহুল জীবনযাপন করে, তাদের জবাবদিহিতার মধ্যে আনা উচিত এবং দুর্নীতি থেকে বের হয়ে আসা উচিত। আমরা আজকের এখনও পত্রিকায় দেখতেছি, অমুক পুলিশ অফিসার, অমুক এসপি, তার বিরুদ্ধে 14টা মামলা, অমুক এসপি তার 20টা বাড়ি, অমুক সাব ইন্সপেক্টর তার 3টে বাড়ি। এইগুলো কেন আমাদের শুনতে হবে? এটা একটি 71 সালের যুদ্ধ, একটি জুলাই আগস্টের পরে, তাই একই ঘটনা। তারা কি এই রক্ত এবং শহীদের রক্তর উপর দেখে কি তারা হোলি খেলা খেলছেন? এটা আমার প্রশ্ন। সুতরাং এর থেকে জনগণে আরও সোচ্চার হবে, যাতে এর মধ্যে আমরা প্রতিবাদী হতে পারি এবং প্রতিবাদের মধ্য দিয়েই সম্ভব মনে হয় এই দেশকে বাঁচানো এবং এই সমস্ত যারা নারীকুয়ি কর্মকাণ্ড করছেন তাদের প্রতিহত করা। সকল ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন একজন মুক্তিযোদ্ধার আত্মচিৎকার। এখনও বাংলাদেশে সেই সন্ত্রাস, সেই দুর্নীতি, অন্যায়, অবিচার, অপশাসন ক্রমান্বয়ে বেড়ে চলছে। সেই মুক্তিযোদ্ধার এখন হাহাকার করে বেড়াচ্ছেন সুন্দর একটি দেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে। এখনও তিনি চাচ্ছেন আমাদের বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। তিনি চাচ্ছেন খুলনা নগরীতে বসবাসযোগ্য একটি নগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা তার আকাঙ্ক্ষার সাথে
একমত। আমরা এখন তার কাছে আর একটু জানতে চাইব যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ স্বাধীন পরবর্তী 1973 সালের ভোট, এবং আপনি বলছিলেন যেমনটি যে 1973 সালে ভোট ডাকাতির প্রসঙ্গ এনেছিলেন। আপনার কি মনে হয় যে আগামী 2026 সালে যে নির্বাচন আসছে সে নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে? এটা অতীতের প্রেক্ষাপটে আজকে যারা নির্বাচন অংশগ্রহণ করছেন তাদের রাজনীতির সাথে অংশগ্রহণ ছিল, সেই ধারাবাহিকতা আজকে নির্বাচনে আসছে। এবং সেই মানে 1.5 বছর আগে যে ঘটনাগুলো ঘটলো সেইখান থেকে এসে তারা সেই শহীদ এবং পঙ্গু যাহারত অহিত হচ্ছে সেই স্কুল ছাত্র ছাত্রীরা যে আমাদের পথটি দেখিয়েছেন, সেই পথটিকে মানে বাদ দিয়ে অথবা সেই পথটিকে কৌশলে অ্যাভয়েড করে যে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের যে ইতিমধ্যে যে কর্মকাণ্ড করেছেন, চাঁদাবাজি সহ অন্য অন্য যে সমস্ত কাজগুলো করেছেন, এটা নিশ্চয়ই ঘৃণিত। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই এরা কি করবে আমার সন্দেহ আছে। তারপরে এটা মনে করতে হবে আন্তর্জাতিক এবং দেশীয় একটি চক্রান্ত এইখানে বহমান আছে। সেই ক্ষেত্রে নির্বাচন কতখানি সুন্দর এবং সুষ্ঠু হবে, কতখানি দায়িত্ব নিয়ে এটা সুন্দরভাবে পরিচালিত করতে হবে। অনেক সময় প্রশাসনের মাধ্যমে প্রত্যাশা তো করছেন সুন্দর একটি নির্বাচন পাবেন। হ্যাঁ, এটা আমি প্রত্যাশা করি, কিন্তু প্রশাসনের মাধ্যমে শুধু নয়, জনগণের অংশগ্রহণের একটা বিষয় আছে। তো জনগণ যে অংশগ্রহণ করবে এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো ভুলুণ্ঠিত করছে প্রায় 1.5 বছরের মধ্যে। অনেক অঙ্কে ভুলুণ্ঠিত করছে, যেটা আমরা প্রত্যাশা করি নাই। সেই ভুলুণ্ঠিতকরণের কারণে 71 সালের পর থেকে যে নির্বাচন, তাতে সব মিলে আমার কাছে কিছু সন্দেহ আছে। তবু আমি প্রত্যাশা করি যে আজকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে এবং সেই যারা এতে অংশগ্রহণ করবেন, যারা বিজয়ী হবে, তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন, দেশকে একটি সুন্দরভাবে উপহার দেবেন, সেই প্রত্যাশাই আমি করছি। ধন্যবাদ। আমরা আপনার সাথে একমত হতে চাই যে আগামী 2026 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হবে। আমরা সাফনা আক্তার আপনার কাছে চলে যেতে চাই। আপনি এতক্ষণ ধরে শুনছিলেন মুক্তিযোদ্ধার আত্মকথা, মুক্তিযোদ্ধার চাওয়া, মুক্তিযোদ্ধার না পাওয়ার কথাগুলো, এবং আপনাদের কাছে যে প্রত্যাশাগুলো সেগুলো আপনি শুনেছেন। আপনি এই প্রজন্মের সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের কাছে কি চাওয়া রয়েছে সেটি দর্শকদের একটু বলবেন, এবং পাশাপাশি খুলনার এই সমস্যা, যতগুলো সমস্যা বর্তমান সময় সমসাময়িক যে সমস্যাগুলো রয়েছে, সমসাময়িক সমস্যাগুলোকে উত্তরণের জন্য আপনি এই প্রজন্মের মানুষ হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করার জন্য আগামী নেতৃত্বের কাছে প্রত্যাশা করেন? ধন্যবাদ, আবারও সুযোগ পেলাম। প্রথমত আমি এই প্রজন্মের মানুষ হিসেবে আমি রাজনীতি বুঝি না, আমি দেশ বুঝি না, আমি বুঝি মাতৃভূমি, আমি বুঝি আমার ভাষা, আমি বুঝি সার্বভৌমত্ব, স্বাধীনতা। আমি রাজনীতিতে যিনি আসবেন তিনি আমার দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। আমার জায়গায়, আমার বসবাসের জায়গা থেকে আমাকে এই সমসাময়িক সময় থেকে উত্তরণের রাস্তা তৈরি করে দিবেন। প্রতিনিয়ত এটা পরিবর্তনশীল। মুক্তিযুদ্ধের চেতনায় যারা ছিলেন তারা কিন্তু রাজনীতিতে ভর করে মুক্তিযুদ্ধ করেননি, তারা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছেন, দেশের জন্য করেছেন, সেই সার্বভৌমত্বের জন্যই করেছেন, সেই বাকস্বাধীনতার জন্যই করেছেন। তাহলে সেই জায়গা থেকে যদি বলি, এ প্রজন্মের মানুষ আগের মুক্তিযোদ্ধাদের কাছে যেটা চায় সেটাও এইটাই, যে আপনারা যে চেতনায় মুক্তিযুদ্ধ করেছিলেন আমরা যেন এই প্রজন্মের মানুষ হিসেবে সেই চেতনাকে লালন করতে পারি, সেই জায়গাটা আমাদেরকে আরো স্পষ্ট করুন। আগামী নেতৃত্বের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? আগামী নেতৃত্বের কাছে বর্তমান খুলনার যে সমসাময়িক সমস্যাগুলো আছে, যেগুলো মানে
একেবারে নীতি নির্ধারকদের হাত দিয়ে পরিবর্তন হয় সে ছাড়াও কিছু কিছু জায়গা ফাঁক থেকে যায়, যেমন হচ্ছে ছোট ছোট সমস্যাগুলো যেটা স্থানীয় পর্যায়ে সমাধান সম্ভব, বড় সমস্যার দিকে তাকাতে যে এই নেতৃত্বাধীন মানুষগুলো এই ছোট সমস্যাগুলোকে ইগনোর করে যান বা চোখের অন্তরালে থেকে যায়। খুলনার মানুষ হিসাবে যে না পাওয়ার যে একটি বেদনা রয়েছে, না পাওয়ার একটি কষ্ট রয়েছে, সেগুলোকে পূরণ করবার জন্য আগামী নেতৃত্বে যারা আসবেন তারা কি সঠিকভাবে পূরণ করতে পারবেন বলে আপনার মনে হয়, যিনি আসুক না কেন? যদি তার সদিচ্ছা থাকে, প্রথম কথা হচ্ছে আমার ভালো করার ইচ্ছে থাকতে হবে, আমার যে শপথ এটাকে লালন করতে হবে, তবেই তিনি কিন্তু পারবেন। কারণ খুলনার খুব বড় শহর বা অনেক মানুষবহুল শহর এমন নয়, যতটুকু ছোট্ট একটা শহর একেবারে গলি থেকে গলিতে চেনা যায়, কোথায় কি আছে বলে দিতে পারেন ওই নগরকে নেতা বা ওই নেতৃত্বাধীন যে মানুষগুলো, কারণ তাদের ছোট্ট একটা পরিসরের সংগঠন নয় এমন মনে করি দর্শক আমরা। আপনারা শুনছিলেন যে নেতা নেতৃত্ব দেবেন তিনি খুলনা শহরের অলি গলি এবং প্রতিটি মানুষের স্বার্থে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় থাকবেন এবং তাকে সবাই চিনবেন, জানবেন, তার কাছে সহজে যাবার একটি পথ তৈরি হবে। তিনি খুলনার নেতৃত্ব দেবার যোগ্য মানুষ হিসেবে বিবেচিত হবেন। এই যোগ্য মানুষটির কাছে কি খুলনা নিরাপদ? এখনো নির্বাচন যখন মানে শেষ হয়নি, যখন যে দেশে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন নির্বাচিত সাংসদ হবার জন্য পদপ্রার্থী মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হতে হয়, সেই দেশে যে দেশে প্রার্থীকে পুলিশ প্রহরা দিয়ে ভোট চাইতে হয় জনগণের কাছে, সেই দেশের সেই সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবার পরে ভোটারদের নিরাপত্তা কিভাবে দিবেন বলে বিশ্বাস করেন? একান্তভাবে বলতে গেলে বা আমার একান্ত মতামত যদি বলি, এই প্রজন্মের মানুষ হিসেবে এটা আসলে ব্যর্থতা ছাড়া কিছুই না। কারণ আমি যদি কথা বলার পরে, আমাকে রাস্তায় বেরোনোর পরে আমার অনিরাপত্তা তৈরি হয়ে যায়, তাহলে আমি কথা বলবো কোথায়? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বর্তমানে আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারা তো এই সময়ে এখন পদপ্রার্থী হিসেবে, সাংসদ পদপ্রার্থী হিসেবে পদচারণা করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের নিরাপত্তার জন্যই এখন পুলিশ প্রহরার প্রয়োজন? অবশ্যই এরকমই হতে হবে। এটি যদি হয়ে থাকে তাহলে সাধারণ আমজনতা হিসেবে আমাদের নিরাপত্তাটা কতটুকু, এ বিষয়ে যদি বলেন। সাধারণ মানুষ হিসেবে আমাদের নিরাপত্তা একেবারেই নেই, কারণ আমি ঘর থেকে বেরোনোর সময় চিন্তা করি আমি বাড়িতে ফিরতে পারবো কিনা। দর্শক আপনারা শুনছিলেন যে সাধারণ নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা হুমকির মুখে। এই হুমকির মুখে নিরাপত্তা দিয়ে আগামী নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হতে পারে সেটি সময়ের ব্যাপার। সময়ে বলে দেবে নির্বাচন কিভাবে হবে এবং আগামী নতুন নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকব। আমরা এবার 1 মিনিট করে আমাদের অতিথিদের কাছ থেকে শুনে নেব সার সংক্ষেপ এতক্ষণ আলোচনার যে বিষয়বস্তু ছিল তারপর থেকে। আমরা আফামা মহসিন সাহেবের কাছে যাব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমরা আগেই বলেছি, এবং আইনবিদও তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা শুনলাম, আমরা তার কাছে শুনবো যে খুলনায় যে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে আপনার যে খুলনার অধিবাসী রয়েছেন, নাগরিকগণ রয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? এটা তো বলা মুশকিল, কারণ আমি তো নির্বাচনে অংশগ্রহণ করছি না। এটা নির্ভর করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের এবং নির্বাচিত হবে তাদের জন্য। সুতরাং সেক্ষেত্রে তার আগে আমি বলতে চাই যে প্রশাসন যদি চায় তাহলে আজকে যে নাগরিকদের সন্দেহ এবং প্রার্থীর যে সন্দেহ, অর্থাৎ যে কিলিং হচ্ছে অথবা আরও কিছু আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে, এটা সন্তোষজনকভাবে নির্মূল করা সম্ভব। মানে আপনি নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সহনীয় পর্যায়ে রাখবেন? হ্যাঁ, এটা অবশ্যই। এবং আমি বলতেছি যারা রাখবে, কারণ এটা নির্ভর করছে যারা আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট তারা, আমরা প্রশাসনের উপর, কারণ এটা প্রশাসনের বাইরে কারো করা সম্ভব নয়।
আমরা ইতিমধ্যে দেখেছি অনেক আগেই এই সরকার গভর্নমেন্ট এরা বলছে তো আর্মস রিকভারি কথা। আমরা কিন্তু এখনও স্পষ্ট নেই কত আর্মস বাইরে বের হয়ে গেছে এবং কত আর্মস রিকভারি হয়েছে। 2 নম্বর হলে যে পুলিশ প্রশাসনে বা ডিবি সব অন্য ব্রাঞ্চ এবং রয়েছে র্যাব যারা রয়েছে, ইদানিং এই হাদির সাহেবের যে ইয়েটা হলো, হ্যাঁ গুলি করলো, তার আসামিদেরকে ধৃত করছে, এরকম অনেকগুলো ধৃত করছে। তাহলে এইটাই যদি এত অল্প সময়ের মধ্যে ধৃত করতে পারে, ঢাকায় যে ডবল মার্ডার হইলো এটাও ধৃত করছে, তাহলে এই বিষয়গুলো কেন তারা ধৃত করতে পারছেন না? তা আমি মনে করি যে পুলিশ প্রশাসন এবং এই সশস্ত্র বাহিনীর সাথে যারা সংশ্লিষ্ট এদের যোগ্যতা আছে, কিন্তু এরা কাজ করছে না, এইটাই আমার কাছে মনে হচ্ছে। 5 আগস্টের পরে পুলিশের মনোবল একটু দুর্বল হওয়ার কোনো কারণ নেই, কারণ তার আগের থেকেই তারা দুর্বল ছিল, অর্থাৎ দেশের জন্য ভালো কাজ করে নাই, যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে, আজকেও প্রায়শ্চিত্ত করছে, যার জন্য কারণ এটা আমরা দেখেছি অনেকে দেশ পালিয়ে এ থেকে চলে গেছে, অর্থ নিয়ে গেছে, অনেকের বিরুদ্ধে দুর্নীতি রয়েছে, দেশপ্রেমের অভাব। হ্যাঁ, সুতরাং তারা যে অপরাধ করেই আছে সেটা সঠিক হয়েছে। তারপরেও তো আমরা দেখছি এখনও অনেক পুলিশ অফিসার বা এসপি অমুক সমুক তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পত্রিকা আসে এবং তাদের বিরুদ্ধে এসেছে। সুতরাং এটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এর নর্মালে আনা খুব সম্ভব, এবং এটা যে আজকের মানুষের মধ্যে ভীতি কাজ করছে এটি করবে না, এবং নির্বাচনে যে সমস্ত একটা সুষ্ঠু পরিবেশ তারা করতে পারে। সুতরাং আমি বলতে চাই প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা যদি নিরলসভাবে এবং সিনসিয়ারলি দেশে একজন নাগরিক হিসাবে এই দেশের কি বলে অর্থ দিয়ে রাজস্ব দিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন, এই চিন্তা যদি তাদের মাথায় থাকে এবং দেশপ্রেমিক যদি হন তাহলে এগুলো নির্মূল করা সম্ভব। আর আমি বলতে চাই যদি আমি এই সাথে থাকতাম তাহলে সেটা হলো ভিন্ন জিনিস, তাহলে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে আমি দেখতাম আইনের প্রতি আমি কঠোর হতাম, বিচারের প্রতি আমি কঠোর হতাম, কারণ আইন যেখানে আছে সেখানে অন্যায় হয় না, এবং বিচারক যদি সঠিক বিচার করে সেখানে পরবর্তী সময় সমস্যার সৃষ্টি হয় না। আর যে সমস্ত লোকের দায়িত্ব রয়েছে জেলা প্রশাসক সহ অন্য যারা যেখানে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যদি অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিত থাকে এবং সেই জবাবদিহিতা যদি সঠিকভাবে হয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এইখানে জবাবদিহিতা নাই, ঘুষ খাচ্ছে নিচের থেকে উপর পর্যন্ত। অর্থাৎ সুন্দরবনে কাঠ বিক্রি হচ্ছে, সুন্দরবনে গোলপাতা বিক্রি হচ্ছে, ঢাকায় টাকা যাচ্ছে, এইখানে একটা ব্রিজের কাজ ঢাকায় টাকা যাচ্ছে, কেন যাচ্ছে? এইগুলো বন্ধ যখনই হবে তখন এগুলো সম্ভব। আমি যদি হই তাহলে এইটা করে তাকে সেইখানে শেষ করতে হবে, এইটা অপরাধ করবে তার সেই অপরাধের উপরে বাধা সৃষ্টি করলে পরে আর অপরাধ থাকবে না, সব কাজগুলো হবে। সুতরাং আমি বলতে চাই স্পষ্ট, যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে, যদি দায়বদ্ধতা থাকে, যদি মনে করে হালাল রিজিক আমি খাবো, তাহলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। দর্শক, আপনারা শুনছিলেন একজন মুক্তিযোদ্ধা যদি আগামী নির্বাচনের প্রার্থী হন তার প্রতিশ্রুতি কি। তিনি সর্বপ্রথম আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের কাঠামোর মধ্যে থেকে আইনের কঠোরতাকে বজায় রাখবার চেষ্টা করবেন। তিনি জবাবদিহিতামূলক একটি শাসন তৈরি করবার চেষ্টা করবেন, জবাবদিহিতামূলক একটি প্রশাসন তিনি তৈরি করবেন, এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত দুর্নীতি রয়েছে সেগুলোকে মুক্ত করবার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব এবং আগামীতে যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি আস্থা রাখতে চাই, তারাও এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করবেন এবং আমাদের খুলনাবাসীকে নিরাপদে রাখবেন। আমি চলে যাব এই প্রজন্মের আমাদের আজকের অতিথি সাফনা আক্তারের কাছে। সাফনা আক্তার, আপনি শুনলেন মুক্তিযোদ্ধা যদি আগামী সংসদে, জাতীয় সংসদের প্রার্থী হন তার প্রতিশ্রুতিগুলো, আপনি কি মনে করেন এই প্রতিশ্রুতি দিয়ে খুলনা শহরকে নিরাপদ এবং সুন্দর একটি নগরী করে তোলা সম্ভব? প্রথমত বলতে চাই যুব সমাজকে বাদ দিয়ে বা যুব সমাজের বর্তমান সমসাময়িক যে গতিধারা এটাকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না, কারণ চেতনার বদল হয়েছে, শিক্ষিতের হার বেড়েছে, সুশিক্ষার হার কিন্তু বাড়েনি। শিক্ষিত হয়েছে অনেকেই, কিন্তু পরিপূর্ণ শিক্ষাটা অনেক স্টুডেন্টের মধ্যে বা অনেক পরিবারের মধ্যে এখনও ঘুন পোকার মতো কাটছে। তো
শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনাই শুধু না, এই প্রজন্মের মানুষের গতিধারাকেও সমসাময়িকভাবে একাত্মতা প্রকাশ করে তাদেরকে সাথে নিয়ে চললে আমার মনে হয় শুধু মানে যেটা গোড়াতে ভুল ছিল ওটা বদলানো সম্ভব। কারণ তাহলে আর এই ৭১-এর পরের হাহাকার থাকতো না, ২৪-এর পরের মুক্তিযোদ্ধার হাহাকার থাকতো না। তাহলে ওই অনেক আগেই এই ৭১-এর পরেই আমরা কিন্তু পরিবর্তনটা দেখতে পেতাম। যে তারুণ্য সমাজ ৭১-এ যুদ্ধ করেছিল সেই তারুণ্য সমাজ ২৪-এ যুদ্ধ করেছে, বা 24-এ এসে তারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। আমাদের কি ২৪-এর যে গণ আন্দোলন হয়েছিল, নতুন বন্দোবস্তের যে কথা এসেছিল, তাকে আমরা এই ২৪শে আগস্টের পরবর্তী আজকে পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতির প্রতিফলন কি আমরা দেখতে পাচ্ছি? একেবারে না বললে ভুল হবে, কারণ তথ্যের অবাধ প্রবাহ তৈরি হচ্ছে, তেমনি কিন্তু ভুল তথ্যের প্রবাহ তৈরি হচ্ছে। যেমন আগে কথা বলতে পারতাম না, এখন অনেক কথা বলতে পারি, সেই দিকে যেমন সহজ, তেমনি কিন্তু ওই স্পষ্টবাদিতার কারণে শত্রুতাও তৈরি হচ্ছে অনেক বেশি। তো যেমন জীবন হুমকির মুখে, তেমন কিন্তু আমার অবাধ তথ্য প্রবাহের কারণে আমি সঠিক রাস্তাও দেখতে পাচ্ছি। তো অনেক সময় এটা হচ্ছে আংশিক পূরণ হয়েছে, আর বাকিটা হয়তো আমাদের নির্বাচনের পরে পূরণ হওয়ার কথা, যেটা আমরা যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সনদের কথা বলছি। দর্শক জানতে চেয়েছেন যে নতুন বন্দোবস্তের যে বিষয়টি নিয়ে জুলাই আন্দোলন হলো, সেই নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে কি তরুণ প্রজন্ম যেতে পেরেছে? ইসের পরে যেমন যেমনটি বলছিলেন যে, এবং আমরা আপনি অবাধ তথ্য প্রবাহের কথা বললেন, তথ্য প্রবাহের মাধ্যমেও আমরা দেখেছি এই যে যারা এই আন্দোলনে জড়িত ছিলেন তারা পরবর্তীতে বিভিন্ন ভিন্ন কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। এটি কি আসলে আমাদের কাঙ্ক্ষিত ছিল? না, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু এই যে অবাধ তথ্য প্রবাহ বললাম, আপনি জানলেন তো অবাধ তথ্য প্রবাহের কারণেই এইটা সামনে আসছে। তো অনেক সময় হয় কি যে আমি যে নীতিটা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, পরিবেশ পরিস্থিতি অনেক সময় হচ্ছে চাপিয়ে দেয় বা বাধ্য করে, এমনও হয়। ধন্যবাদ সাফনা আক্তার, ধন্যবাদ আমাদের বিশিষ্ট আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা। দুই প্রজন্মের মানুষকেই আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব দু প্রজন্মের সমন্বয়ের মাধ্যমেই গড়ে উঠবে আগামী বাংলাদেশ। আমরা চাই বিজয়ের এই দিনে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে, সমন্বয় ঘটবে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই প্রজন্মে এই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।